বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখব চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত সবগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট হলো আমরা আজকে যে টপিকগুলো দেখব সেটা হলো ধ্বনি বর্ণ দেখব, ধ্বনি এবং বর্ণ দেখব। এখন ধ্বনি বর্ণের ক্ষেত্রে সর্বপ্রথম আমি শুরু করব, কথা না বাড়িয়ে সর্বপ্রথম শুরু করব উপাদান এবং উপকরণ নিয়ে। এই টাইপের কেন উপাদান এবং উপকরণ নিয়ে সর্বপ্রথম প্রায়োরিটি দিয়েছি, কারণ হলো এই উপাদান এবং উপকরণ সংশ্লিষ্ট একটা প্রশ্ন ম্যাক্সিমাম আপনি যদি আগামী 5 থেকে 7টা পরীক্ষা দেন তাহলে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে এই উপকরণ উপাদান নিয়ে একটা প্রশ্ন আপনি পেয়ে যাবেন। ম্যাক্সিমাম 4-5টা পরীক্ষার মধ্যেই আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করে দিই যে উপাদান এবং উপকরণ। এখন প্রশ্ন আসে কিভাবে, যেমন আসে ভাষার মূল উপাদান কি, ভাষার ক্ষুদ্রতম একক কি, শব্দের ক্ষুদ্রতম একক কি, শব্দের মূল উপাদান কি, বাক্যের মূল উপাদান কি, বাক্যের ক্ষুদ্রতম একক কি। যদি বাক্যের, এখন আমরা দেখব বাক্য আসলে তৈরি হয় কিভাবে। প্রথমে বাক্য, একটা ভাষা কিভাবে তৈরি হয়, ভাষার ক্ষুদ্রতম একক বা একদম সর্বপ্রথম যে বিষয়টা ধ্বনি বা বর্ণ। ধ্বনি বর্ণ, অনেকগুলা ধ্বনি বা বর্ণ মিলে হয় শব্দ, তারপরে অনেকগুলো শব্দ মিলে হয় বাক্য, অনেকগুলো বাক্য মিলে হয় একটা ভাষা। এখন আপনি আমাকে বলতে পারেন এই যে ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্য কী। এই ধ্বনি আর বর্ণের মধ্যে এই ধ্বনিটা হলো জাস্ট উচ্চারিত রূপ, আমি যে শব্দ করছি সেটাই হলো ধ্বনি। যদি বলি যে ধ্বনি কাকে বলে, মানুষের বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারণ করে তাকে ধ্বনি বলে। আর বর্ণ হলো কি, ধ্বনির লিখিত রূপ। এই ধ্বনিকে যদি আমি প্রকাশ করার জন্য কোনো একটা চিহ্ন, সাংকেতিক চিহ্ন দিয়ে, যেমন ক প্রকাশ করার জন্য আমরা এই ক চিহ্নটা ব্যবহার করি, এই জন্য এইটাকে বলা হয় বর্ণ। আর ক যখন আমি উচ্চারণ করছি, ক এটা যেই উচ্চারণ যেটা সেটাই হলো ধ্বনি, আর ক যেটা লিখিত রূপ সেটা হলো বর্ণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন উপাদান যদি হয়, উপাদান হলো সব কিছুরই মূল উপাদান হলো ধ্বনি বা বর্ণ। এখন বলতে পারেন যে ধ্বনি দিব না বর্ণ দিব, যদি অপশনে ধ্বনি বর্ণ উভয়ই থাকে তাহলে বেস্ট আনসার হলো ধ্বনি, বেস্ট অ্যান্সার হলো ধ্বনি। আর যদি ধ্বনি অপশনে মূল উপাদান বললে, ক্ষুদ্রতম একক বা মূল উপাদান বললে বেস্ট অ্যান্সার হবে ধ্বনি। আর যদি ধ্বনি না থাকে তাহলে হবে বর্ণ। আচ্ছা, এই ক্ষুদ্রতম উপাদানের যে বিষয়টা সেটা বুঝতে পেরেছেন। এখন যদি বলা হয় যে ক্ষুদ্রতম উপকরণ কি, ক্ষুদ্রতম, আমি এখানে লিখে রেখেছি ক্ষুদ্রতম উপকরণ। ক্ষুদ্রতম উপকরণ আমি লিখি মূল উপকরণ। মূল উপকরণ শুধুমাত্র একক, মূল উপকরণ একক বা বৃহত্তম একক। বৃহত্তম একক যদি বলে তাহলে কিন্তু সব ক্ষেত্রে ধ্বনি বা বর্ণ এটা হবে না। এখন তাহলে কী হবে, সেটা হলো এই যে আমাদের তখন হবে, যদি আমাকে বলা হয় যে ভাষার মূল উপকরণ কি, তাহলে হবে বাক্য। বাক্যের মূল উপকরণ হবে শব্দ। আমি আবার বলছি, উপকরণ বললে আর উপাদান হলে সব ক্ষেত্রে ধ্বনি বা বর্ণ। আর শব্দের মূল উপকরণ হয় না, মূল উপাদানই হয়, এইটা বাদ। তো এখন আপনারা বলতে পারেন যে কেন উপকরণ বললে চেঞ্জ হবে আর উপাদান বললে চেঞ্জ হবে না। উপাদান আর উপকরণের মধ্যে কিছু পার্থক্য আছে। উপাদান আর উপকরণ, এখন উপাদান আর উপকরণের মধ্যে যদি আমি পার্থক্য করি তাহলে উপাদান ভার্সেস উপকরণ হলো, আমি এখানে একটা উদাহরণ দেব। উদাহরণটা হলো যে ধরেন মিষ্টি তো কত জাতেরই হয়, ধরেন ছানা, সন্দেশ, রসমালাই,
কালো জাম ইত্যাদি অনেক ধরনের মিষ্টি হয়। কিন্তু এই মিষ্টিকে করার জন্য, বানানোর জন্য কি লাগে? চিনি, দুধ আর ময়দা। এই যে দেখেন এখানে এই জিনিসটা খেয়াল করেন, চিনি, দুধ আর ময়দা। আপনি যদি ছানা বানাইতে চান তাও লাগবে, সন্দেশ বানাইতে চান তাও লাগবে, রসমালাই বানাইতে চান তাও লাগবে, আর চমচম বানাইতে চান বা কালো জাম বানাইতে চান, যে কোনো মিষ্টি বানাইতে ফিক্সড এই এই জিনিসগুলো লাগবে। আর এই যে ফিক্সড যে জিনিসগুলো লাগবে সেগুলোকে বলা হয় উপাদান। আর এই যে দেখেন এই জিনিসটা দিয়ে ভ্যারাইটিস রকমের কিছু বানানো যায়, বিভিন্ন ধরনের 1000 টাইপের মিষ্টি বানানো, যেগুলো 1000 টাইপের বিভিন্ন ধরনের হয়, যেটা ফিক্সড না সেটা হলো উপকরণ। এখন বলতে পারেন যে মিষ্টির সাথে শব্দের সম্পর্ক কী? এই যে দেখেন বিষয়টা হলো, এই যে উপাদান যখন বলছে সবসময় ধ্বনি, এই যে দেখেন শব্দ তৈরি করতেও তার ধ্বনি লাগে, বাক্যের ক্ষেত্রেও একদম প্রথম পর্যায়ে কী লাগে? ধ্বনি লাগে, ভাষার ক্ষেত্রেও ধ্বনি লাগে। এই জন্য মূল উপাদান সবসময় ধ্বনি, মূল উপাদান সবসময় ধ্বনি। আর মূল উপকরণের ক্ষেত্রে হলো ওই যে চেঞ্জ হয়ে আসা আর কি। এই যে ভাষার উপকরণ হলো তার আগেরটা বাক্যের উপকরণ হলো শব্দ। আর শব্দের আসলে উপকরণ হয় না, উপাদানই হয়, কারণ এটা মূল জিনিস। এই যে এখন আমরা ঘুরতে ঘুরতে ওই ফিক্সড জিনিসে চলে আসছি, ওই জন্য এটা হয় উপাদান। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন মৌলিক। যদি বলা হয় যে মৌলিক উপাদান কি, ভাষার মৌলিক উপাদান কি, ভাষার মৌলিক উপাদান যদি বলা হয়, এখন আসেন মৌলিক জিনিসটা কি এটা আপনাকে বুঝতে হবে। মৌলিক বিষয়টা হলো যে এই যে যেমন মনে করেন শারীরিক, আমরা শারীরিক কোথায় থেকে আসছে? যোগ ইক। এই যে শারীরিক মানে কি? শরীর সম্বন্ধীয়। আর শরীর মানে কি? শরীর মানে হলো শরীর। তো এই যে দেখুন ইক প্রত্যয় যোগে যা গঠিত হয় সেটা হলো ওই সম্পর্কীয় বোঝায়। এই জন্য মৌলিক হলে শুধু যে কি হবে? ধ্বনি হবে তা না। মৌলিক হলে যদি ভাষার মৌলিক উপকরণ আসে সেটা হবে শব্দ। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইখান থেকে যে কোশ্চেনগুলো আসার মতো সামারি সেটা হলো আসতে পারে ভাষার মূল উপাদান কি, ভাষার মৌলিক উপাদান কি, ভাষার মূল একক কি, ভাষার ক্ষুদ্রতম একক কি, ভাষার বৃহত্তম একক কি, শব্দের বৃহত্তম একক কি, শব্দের মূল উপাদান উপকরণ কি, এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। এবং কি আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা এখন চলে আসবো সরাসরি স্বরের মধ্যে, স্বর বা স্বরবর্ণ। ঠিক আছে, স্বরবর্ণ এবং স্বরধ্বনি দুইটা মিলিয়ে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জিনিসটা আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের গ্রুপে। যদি আপনারা এটা দেখেও কোনো আমাদের লেকচার শিট তো আছেই, আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে। এরপরে এই যে আমার যে রাফের যে কাগজটা, এটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। এখন আসেন স্বরবর্ণ। স্বরবর্ণ খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। স্বরবর্ণ বা স্বর বা স্বরবর্ণ, স্বরধ্বনি বা স্বরবর্ণ, যাই হোক এখানে আসবো। এখন স্বরধ্বনি বা স্বরবর্ণ কাকে বলা হয়? স্বরধ্বনি হলো যে শব্দ যে ধ্বনি উচ্চারণের সময় মুখে বাধাপ্রাপ্ত হয় না তাকে স্বরধ্বনি বলে। এখন স্বরধ্বনি কয়টা? আর স্বরধ্বনির লিখিত রূপ হলো স্বরবর্ণ। এখন যদি কেউ বলে যে স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ হবে 11টি। কিন্তু স্বরধ্বনি কি 11টি? না, স্বরধ্বনি হলো 7টি। আমরা এখন দেখব এটার বিস্তারিত ব্যাখ্যা সহ কিভাবে স্বরধ্বনি 7টি
আর কিভাবে স্বর বর্ণ 11টি। আচ্ছা, স্বরবর্ণ আমরা জানি যেগুলো স্বরেয় স্বরেয়া, এগুলো আমরা সবাই জানি। স্বরেয়, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, সরি এটা হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। এগুলো হলো স্বর বর্ণ। 1 2 3 4 5 6 7 8 9 10 11। টোটাল কয়টি? 11। তার মানে এতে আমাদের আর কারো ডাউট নাই বা মনে না থাকারও কোনো সুযোগ নাই যে স্বর বর্ণ 11টি। এখন স্বর ধ্বনি কীভাবে 7টি হলো সেটা আমরা দেখব। এই যে দেখেন অ একটা স্বতন্ত্র স্বর বর্ণ এবং স্বরধ্বনি। আ এটাও স্বতন্ত্র স্বরধ্বনি এবং স্বরবর্ণ। হ্রস্ব ই এটার উচ্চারণ কি? ই, এভাবে উচ্চারণ হয়। এবং দীর্ঘ ই এটার উচ্চারণও ই, জাস্ট দীর্ঘ এর ক্ষেত্রে একটু টান দিয়ে পড়তে হয়, দীর্ঘ ই আর হ্রস্ব ই। সুতরাং এই দুইটা একই উচ্চারণ হয়, একই স্বর। তার মানে এটা স্বর বর্ণ হতে পারে, স্বর ধ্বনি না। ধ্বনি কিন্তু একই, ওই জন্য দীর্ঘই স্বর ধ্বনি নয়। হ্রস্ব উ, উ উচ্চারণটা কি হয়? উ, এই জন্য এটা এটা স্বর ধ্বনি এবং স্বর বর্ণ। দীর্ঘ উ দেখেন উ উচ্চারণ হয়, এটা কিন্তু ধ্বনি কিন্তু উই, এই জন্য এটা শুধুমাত্র বর্ণ, ধ্বনি নয়। রি, এই যে দেখেন এই রি এর যে বিষয়টা, রি কিন্তু রস্বইকার রি দিয়েও উচ্চারণ করা যায়, তার মানে এটা স্বরধ্বনি নয়। আচ্ছা, এ এ স্বতন্ত্র স্বরধ্বনি। এই যে তাহলে আমরা কয়টা পাইলাম? ওই, ও এবং ও। ওই ও হলো যৌগিকে চলে আসছে, এটা আমি পরে আপনাদেরকে নেক্সটে বুঝাবো। তার মানে আমরা কয়টা পাইলাম? স্বরে অ। এখন আমরা পাচ্ছি স্বরধ্বনি। স্বরে আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ আর ও। 1 2 3 4 5 6। দেখেন আমি কিছুক্ষণ আগে বলেছি যে স্বর বর্ণ স্বরধ্বনি 7টা, কিন্তু এখন 6টা। কিন্তু এখন আরেকটা আছে স্বরধ্বনি, সেটা হলো এ, মানে এটার উচ্চারণ এ আর এটার উচ্চারণ এ, এই টাইপের উচ্চারণ, এই জন্য এইটা আরেকটা স্বরধ্বনি। এই যে টোটাল 7টা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন এই উচ্চারণের শ্রেণী উচ্চারণ অনুসারে স্বরবর্ণকে আবার 2 ভাগে ভাগ করা যায়। 2 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হলো হ্রস্ব স্বর, হ্রস্ব স্বর। 2 নাম্বার হলো দীর্ঘ স্বর। এখন হ্রস্ব স্বর, হ্রস্ব মানে ছোট আর দীর্ঘ মানে দীর্ঘ বড় স্বর। তো এখন হ্রস্ব স্বর কোনগুলো এবং দীর্ঘ স্বর কোনগুলো আমরা যদি এখানে আবার সুন্দর করে একটু লিখি, আপনারা এগুলো মুখস্থ করার প্রয়োজন নাই। যদি বুঝে বুঝে পড়েন আপনাদের এগুলো কখনোই মুখস্থ করা লাগবে না। জাস্ট আপনারা বুঝলে অটোমেটিক্যালি অক্ষরের দিকে তাকাইলে, বর্ণের দিকে তাকাইলে বর্ণই বলে দিবে তার উত্তরটা কী। এই যে দেখুন আমরা এখানে আবার লিখছি স্বরবর্ণগুলো। স্বরে অ, স্বরে আ, হ্রস্বই, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। টোটাল 11টা লিখেছি। এই যে দেখেন হ্রস্ব স্বর যেগুলা অ উচ্চারণ কি হয়, মানে ছোট হয়, স্বরটা ছোট হয়। যেমন এই যে এটা নির্ণয় করার একটা অসাধারণ টেকনিক হলো প্রথমটা ধরবো, তারপরেরটা ছাড়বো, তারপরেরটা ধরবো, তারপরেরটা ছাড়বো, তারপরেরটা ধরবো, তারপরেরটা ছাড়বো, তারপরেরটা ধরবো। কিন্তু এই যে রি পর্যন্ত এই টোটাল 4টা হলো কি হ্রস্ব স্বর। এই হ্রস্ব স্বর হলো এই যে এই 4টা। তার মানে স্বরে অ,
রস্বই রস্ব উ আর রি, আর বাকি যা আছে তা হলো সব দীর্ঘস্বর। দীর্ঘস্বর কয়টা? এই যে তাহলে এখানে হলো 4টা, আর দীর্ঘস্বর হলো, তাহলে আমরা লিখি স্বরে আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, ও। 1 2 3 4 5 6 7, দীর্ঘস্বর হলো 7টা। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। দীর্ঘস্বর 7টা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোনটা দীর্ঘস্বর কোনটা হ্রস্বস্বর, আপনাদেরকে বর্ণগুলা দিয়ে বলে দিতে পারে, অথবা বলতে পারে যে হ্রস্বস্বর কয়টি, দীর্ঘস্বর কয়টি, এভাবে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এখন আমরা আবার, আচ্ছা এটা ব্যঞ্জনে চলে গেছে, আমরা আবার একটু অনেক নিচে চলে গিয়ে, যেহেতু স্বরবর্ণের আরও কিছু বিষয় রয়ে গিয়েছে, এইখান থেকে আমরা আবার স্বরবর্ণ শুরু করব। এখন গঠন অনুসারে স্বরবর্ণ, গঠন অনুসারে স্বরবর্ণ হলো কত প্রকার? 2 প্রকার। গঠন অনুসারে স্বরবর্ণ 2 প্রকার। এক হলো মৌলিক স্বরবর্ণ, আরেকটা হলো যৌগিক স্বরবর্ণ। আচ্ছা দেখুন, মৌলিক বলতে অলওয়েজ ইউনিক, মানে তার ভিতরে আর কেউ নাই, ঠিক আছে? যে স্বরকে, স্বরবর্ণ বলবো না, স্বর বলবো আগে, তারপরে বর্ণ। যে স্বরকে বাঙালে ওই স্বর ছাড়া অন্য কোনো স্বর পাওয়া যায় না, বা একটাই স্বর দিয়ে গঠিত, সেটা হলো মৌলিক স্বর। আর যৌগিক স্বর হলো একাধিক মৌলিক স্বর মিলে যদি কোনো স্বর গঠিত হয়, সেটা হলো কি? যৌগিক স্বর। এই যে মৌলিক স্বর কোনগুলো? ওই যে আমরা যে লিখেছিলাম, স্বরে অ, স্বরে আ, রস্বই, রস্ব, রি, এ, 1 2 এগুলো হলো মৌলিক স্বর। আশা করি আপনি বুঝতে পেরেছেন, এর মধ্যে অন্য কোনো স্বর নেই। এখন আসেন মৌলিক স্বরবর্ণ। এখানে মৌলিক স্বর হলো কয়টি? 7টি। স্বর ধ্বনি হলো, মৌলিক স্বর ধ্বনি হলো 7টি, আর মৌলিক স্বরবর্ণ হলো, এটা কিন্তু বর্ণ না, তার মানে এই 6টা হলো মৌলিক স্বরবর্ণ। মৌলিক স্বর বর্ণ হলো এই 6টি, আর মৌলিক স্বর বা স্বরধ্বনি হলো 7টি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আসেন যৌগিক স্বর। যৌগিক স্বর। এখন আসেন যৌগিক স্বর কি? যৌগিক স্বর হলো যে স্বর একাধিক স্বরবর্ণের স্বরের সমন্বয়ে গঠিত হয়, সেটা হলো যৌগিক স্বর। যেমন আমি যদি এখন বলি যে বাই বা যাই, জ যোগ আ যোগ ই, এইভাবেই তৈরি হয়েছে, তাই না? এই যে দেখেন, আ যোগ ই সমান সমান আই তৈরি হয়েছে, এটা যৌগিক স্বর। যেমন আমি যদি বলি যে কই, ক যোগ অ যোগ ই সমান সমান এই যে ওই বা ওই হয়, ওইর একটা কি আছে, নির্দিষ্ট বর্ণরূপ আছে, সেটা হলো ওই, ঠিক আছে? যেমন যদি আমি বলি যে বউ, ব যোগ ও যোগ ও সমান সমান ও বা ও, এই যে বুঝতে পারছেন। এই যে দেখেন, এরকম টোটাল আছে কয়টা? 25টা আছে। টোটাল আছে কয়টা? 25টা। এই 25টা বললে অনেকে যৌগিক স্বর 25টা বললে সাধারণত মনে করে যে ক থেকে ম পর্যন্ত। ক থেকে ম পর্যন্ত ভাই এগুলো তো স্বরই না, এগুলো হলো ব্যঞ্জন। সুতরাং এটা হবে না। খ
হবে কি, এই যে এরকম টোটাল আছে 25টা। এই যে দেখেন, এই যে এই যে আই আই যেটা লিখলাম, এটার কি লিখিত এক অক্ষরের কোনো রূপ আছে, বর্ণ আছে? নাই। কিন্তু ওই এর লিখিত এক অক্ষরের বর্ণ আছে, তাই, এবং ও এর আছে, এই দুইটা ছাড়া নাই। তার মানে যৌগিক স্বর বর্ণ হলো কয়টা? দুইটা। কি কি? ওই এবং ও। তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন খুব ইম্পর্ট্যান্ট আরও কিছু আছে, তার মধ্যে এই যে দেখুন, আরও ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো হলো স্বরবর্ণের এই টাইপের, এইখান থেকে এই কোশ্চেনগুলো আসে আর কি। সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। এখন স্বরবর্ণ আছে কয়টা? স্বরবর্ণ আছে 11টা। তাহলে কার আছে কয়টা? কারও কি 11টা আছে? না, আসলে 11টা নাই। কার হলো 10টা। এখন বলতে পারেন যে কার নাই কোনটা? এই যে স্বরেয় সমান স্বরেয় অকার, কোথাও কি আপনারা দেখেছেন? নিশ্চয়ই দেখেন নাই। এই বর্ণটার কোনো কার নাই, এই জন্য এই বর্ণটাকে বলা হয় নীলিন বর্ণ। নীলিন বর্ণ। আপনাদের প্রশ্ন আসতে পারে নীলিন বর্ণ কাকে বলে? আপনাদের প্রশ্ন আসতে পারে নীলিন বর্ণ কাকে বলে? ঠিক আছে। তো আরেকটা বিষয় হলো স্বতন্ত্র স্বরধ্বনি, আরেকটা হলো স্বতন্ত্র স্বরধ্বনি। স্বতন্ত্র স্বরধ্বনি হলো একটা, এটা হলো এ। এই স্বতন্ত্র স্বরধ্বনিটা তৈরি তো না, এটার নামকরণ করেছে হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কত সালে? 1974 সালে। যেটা শহীদুল্লাহ সম্পর্কে আরেকটা প্রশ্ন আসতে পারে যে তিনি একটা বই লিখেছেন ভাষাবিজ্ঞান, ওই বইটা কে লিখেছেন, এরকম একটা প্রশ্ন সাধারণত আসে। আর প্রকৃত স্বর বলা চলে না হলো একটি, সেটা কি? রিকে প্রকৃত স্বর বলা হয় না। কেন চলে না? কারণ এটাকে আপনি রি দ্বারা প্রকাশ করতে পারি। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমরা দেখব উচ্চারণের স্থান অনুসারে স্বরবর্ণ কত প্রকার বা কি কি স্বরবর্ণ কি কি। এই যে দেখুন, উচ্চারণের স্থান, এখন আমরা যদি উচ্চারণের স্থান অনুসারে চিন্তা করি, তাহলে দেখেন, একজন মানুষ, আমার ধরেন আমি একজন এখানে মানুষ রাখলাম, মানুষ, সে এটা তার মুখ, যখন সে মুখ কথা বলে হা করে, এখানে কি হয়? একটা ভি আকৃতির শেপ তৈরি হয়। এই যে বিটাকে আমরা একটু একটু বড় করি, এই যে বড় করি, এই যে এটা হলো কি? উপরের ঠোঁট। এই যে যদি বড় করি আস্তে আস্তে, এই বিটাকে যদি আমি এইভাবে আঁকতে পারি, আশা করি এইভাবে আঁকতে পারি, এটা যদি উপরের ঠোঁট হয়, এটা নিচের ঠোঁট, তাহলে এখানে নিলে কি? এটা হলো নিচের ঠোঁট, এটা হলো উপরের ঠোঁট। উপরের ঠোঁটকে বলা হয় সম্মুখ, ওষ্ঠদ্বার, আর নিচের ঠোঁটকে বলা হয় পশ্চাৎ ওষ্ঠদ্বার। আচ্ছা, আর এটাকে বলা হয় সেন্টার বা কেন্দ্র বা কেন্দ্রীয় স্বর। এটাকে বলা হয় কেন্দ্রীয় স্বর। কেন্দ্রীয় স্বর থেকে উচ্চারণ হয়। এই যে এইটাকে আমরা টোটাল 4টা ভাগে ভাগ করবো। কয়টা ভাগে ভাগ করবো? একটা হলো নিম্ন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, এই যে সম্মুখ ওষ্ঠদ্বরে উচ্চারণের সময় জিহ্বা এরকম চ্যাপ্টা হয়ে যায় মুখটা, আর পশ্চাৎ ওষ্ঠদ্বরে মানে যেগুলো উচ্চারণ হয় সেগুলো একটু গোল আকৃতির হয়ে যায়। আপনারা এগুলো প্র্যাকটিস করে দেখবেন, একদম প্র্যাকটিক্যালি প্রমাণ পাবেন। এটা হলো নিম্ন ভাগ। এই যে এটা হলো নিম্ন মধ্যভাগ, এটা হলো উচ্চ মধ্যভাগ, এটা হলো উচ্চভাগ। এখন দেখেন কোন শব্দগুলা সম্মুখ ওষ্ঠদ্বারে উচ্চারিত হয়। এই যে
এ উচ্চারিত হয় কি কেন্দ্রীয়ভাবে আটা কিন্তু একদম দেখেন কেন্দ্রের ভিতর থেকে কণ্ঠের থেকে আসে সাধারণত। আর এই যে দেখেন এটা উচ্চারণ হয় নিম্ন, এই যে কণ্ঠের কাছাকাছি থেকে সম্মুখ ওষ্ঠাদ্বার থেকে হয় আর আরেকটা হয় এর উপরে হয় এ, আর এর উপরে একদম সামনের দিকে হয় ই, দেখেন একদম যেন মনে হয় ঠোঁট থেকে আসছে। আর এই যে দেখেন পশ্চাৎ ওষ্ঠাদ্বারে এই যে গোল হয়ে যাবে, দেখেন এগুলো উচ্চারণ করার সময় জিহ্বাটা একটু চ্যাপ্টা হয়ে যায়। আর এইগুলো উচ্চারণ যেমন ধরেন স্বরে অ উচ্চারণ করার সময় দেখেন আপনার ঠোঁটটা গোল হয়ে গেছে। আরেকটা হলো ও, দেখেন এটাও গোল হয়ে গেছে। উ উচ্চারণ করার সময় আরও বেশি হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এই যে তার মানে উচ্চারণের উপর ভিত্তি করে বেশ কয়েক ভাগের, মূলত 4 ভাগের, 4 ভাগের মধ্যেও আবার সম্মুখ ওষ্ঠাদ্বার, পশ্চাৎ ওষ্ঠাদ্বার, কেন্দ্রীয় এইভাবে হবে। ঠিক আছে? তো এখন আপনাদের এখানে প্রশ্ন আসতে পারে, যেমন মনে করেন ও, অথবা এইভাবে প্রশ্ন আসতে পারে যে পশ্চাৎ ওষ্ঠাদ্বারে উচ্চ মধ্যভাগের ধ্বনি কোনটি? তখন উত্তর হবে ও। এখন প্রশ্ন যদি করা হয় যে সম্মুখ ওষ্ঠাদ্বারের নিম্ন মধ্যভাগের ধ্বনি কোনটি, এটার উচ্চারণ হবে এইভাবে অনেকগুলো প্রশ্ন এখান থেকে হতে পারে। আশা করি সবাই বুঝতে পারছেন। স্বরবর্ণের মোটামুটি আলোচনা এখানে শেষ করলাম। তবে আরও কিছু আলোচনা আছে, সেগুলো হলো কিসের, আপনার মাত্রা নিয়েও আমরা আলোচনা করব। এই ভিডিওতে এই পর্যন্ত।